বাচ্চা, তুই আমার গাড়ির রং নষ্ট করলি কেন? জবর ফাপল লিছেন ম্যাডাম, আমার কি দোষ? আপনার ড্রাইভারই তো এসে লাগাই দিল। হরেন দিয়েছে নাকি আপনার ড্রাইভার? আমার দোষ দিছেন কেন আপনি? কি? আমার ড্রাইভার হর্ন দেয় নেই, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? একে তো চুরি করেছিস, তার উপর আবার ছিনা চুরি না? দেখাচ্ছি তোকে, এখনই দেখাচ্ছি মজা। আরে মারছেন কেন শুধু শুধু এই অসহায় মানুষটাকে? ওই ছোট লোকের বাচ্চা, ও যে আমার গাড়ির রং তুলে ফেলেছে, ওকে কি আমি থাপ্পড় না মেরে আদর করব? আপনার চোখ নাই? আপনার ড্রাইভারের চোখ নাই? সে ঠিকঠাক টাইমে ব্রেক করতে পারে নাই? এই চপ, আমার কি করতে হবে আর কি করতে হবে না সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? আর এই ইতি কখনো কারো কাছে কোনো কৈফিয়ত দেয় না। তুই সামনে থেকে সর, এই ছোট লোকটার সাথে আমাকে বোঝাপড়া করতে দে। কি করবেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমার গাড়ির সাথে ও রিকশা ধাক্কা লাগিয়ে আমার যে এই যে গাড়ির রং নষ্ট করেছে, আমার এর ক্ষতিপূরণ দিতে হবে। আর যদিও না দিতে পারে, তাহলে আজকে আমি ওকে জানেই মেরে ফেলবো। ও আচ্ছা, ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, বলুন কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? ও যে ওর রিকশা আমার গাড়ির সাথে লাগিয়ে এই রংটা নষ্ট করেছে, আমার গাড়ি যে নোংরা করেছে, এই জন্য আমার গাড়ি গ্যারেজে নিতে হবে, গাড়িটা ক্লিন করতে হবে, রং ঠিক করতে হবে। আর এর জন্য অনেক টাকার প্রয়োজন আছে। কিন্তু ও তো একটা ছোট লোকের বাচ্চা, সামান্য রিকশা চালায়, ও তো আর এত টাকা দিতে পারবে না। তাই আমাকে এখন 5,000 টাকা দিলেই হবে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি গরিব মানুষ, আমি এত টাকা ক্ষতি পাবো ম্যাডাম, আমাকে মাফ করে দেন ম্যাডাম। আরে মামা, তুমি চুপ থাকো। তুমি কেন অহংকারে মেয়ের কাছে ক্ষমা চাইতেছো? হ্যাঁ, তুমি তারে বলতে বলো কত টাকা দিতে হবে, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলতে বলো। 5,000 টাকা। মামা, বেশি টাকা তো চাই নাই। শোনো, একটা কথা সবসময় মনে রাখবা, যার কেউ নাই আল্লাহ আছে। এই ম্যাডাম, আমি আপনার টাকা দিয়ে দিতেছি, এই নেন আপনার টাকা। ম্যাডাম দাঁড়ান, আপনার তো ক্ষতিপূরণ আপনি পাওয়া গেছেন, এই মানুষটার ক্ষতিপূরণ দিয়া যান। মানে আমি আবার কিসের ক্ষতিপূরণ দেব? মানে হলো, আপনি রিকশাওয়ালা মামাকে যতগুলো থাপ্পড় দিয়েছেন, তার প্রত্যেকটা থাপ্পড়ের জবাব এই রিকশাওয়ালা মামা দিবে আপনাকে। হোয়াট? তোর এত বড় সাহস, তুই এই সামান্য রিকশাওয়ালাটাকে বলছিস আমাকে থাপ্পড় দিতে? তুই জানিস আমি কে? এই শুনেন, আপনি কে বা কি হন এটা আমার জানার দরকার নাই। আইন সবার জন্য সমান। আপনার ক্ষতিপূরণ আপনি পাইছেন, এবার তার ক্ষতিপূরণ সে বুঝা নিব। এই মামা, তোমার ক্ষতিপূরণ তুমি বুঝা নাও, থাপ্পড় মারো, যাও। না ভাইজান, আমি মানুষকে সম্মান করতে জানি, আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলতে পারবো না। উনি যদি কান ধরে উঠবস করে আমার কাছে হাত জোর করে মাপ চাই, তাইলেই হবে, আমি মাফ করে দিব। কি? তোর এত বড় সাহস যে তুই সামান্য একজন রিকশাওয়ালা হয়ে আমাকে বলছিস কান ধরে উঠবাস করতে? তুই জানিস আমি কে? আমি হলাম এই শহরের একজন শিল্পপতির মেয়ে। সাহসের কি দেখছেন? হ্যাঁ, আপনি কান ধরে উঠবাস করবেন আর এই রিকশাওয়ালা মামার কাছে ক্ষমাও চাইবেন। তোদের যা খুশি তোরা তাই কর, কিন্তু আমি ওই রিকশাওয়ালার কাছে মাফ চাইতে পারবো না। আচ্ছা, মাপ চাইবেন না তাই না? আপনি যেহেতু কান ধরে উঠবাস করবেন না আর রিকশাওয়ালা মামার কাছে মাপও চাইবেন না, এইখান থেকে যাইতেও পারবেন না আপনি। এই আপনারা দাঁড়ায় আছেন কেন? গাড়ি ভাঙেন। আরে না 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 না, আপনারা প্লিজ একটু শান্ত হয়ে দাঁড়ান। আমি ওনার কাছে মাফ চাচ্ছি, আর আমি কান ধরে উঠবস করছি। ধরেন, কান ধরেন। থাক, হইছে, আবার উঠেন। মামার কাছে মাপ চান, বলেন আপনার ভুল হইছে, বলেন। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। ভেরি গুড। ভবিষ্যতে কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে একটাবার চিন্তা করবেন। আর যদি কোনোদিন এমন করেন, এর থেকে খারাপ কিছু হইতে পারে। আয় মামা, চলো। স্যার আসবো? আসেন।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিছু বলবেন? আর আপনার সাথে ও কে? স্যার, আমার ছেলে সৈকত, সালাম করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওর কথাই কইতেছিলাম। গ্রামে পড়াশোনা করছে, এখন শহরে আইছে, কাগজপত্র নিয়ে আপনার এখানে নিয়ে আসে একটা চাকরির জন্য। যদি দেন তাহলে স্যার খুব উপকার হয়। তোমার সার্টিফিকেটটা দেখি। জি স্যার, এই যে। বাহ, তোমার রেজাল্ট তো অনেক ভালো। আমি ওকে আমার অফিসে চাকরি দিব। জি স্যার। ড্যাড, জানো আজকে কি হয়েছে? আরে এই, তুই এখানে কি করিস? হ্যাঁ, আপনি? তোর সাহস কত বড় যে তুই আমার ড্যাডের অফিসে ঢুকেছিস? এটা আপনার বাবার অফিস? যদি আমি জানতাম তাহলে জীবনেও আমি এই জায়গায় আসতাম না। চুপ করো তোমরা। রিয়া, তুই কি সৈকতকে চিনিস? বাবা, ও হলো একটা বেয়াদব। আর তুমি জানো, আজকে রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে ও আমাকে অপমান করেছে। এমনকি সবার সামনে রাস্তার মধ্যে আমাকে উঠবস করেছে কান ধরে। ম্যাডাম, এগুলো কি কইতেছেন? এই, তুই তার সাথে এত বাজে আচরণ করছিস কি লিগে? তুমি জানো তোমার ম্যাডাম কি করছে? কি করছে? তোমার ম্যাডাম আজকে একটা রিকশাওয়ালার গায়ে হাত তুলেছে, অপমান করছে। আমি শুধু সাধারণ মানুষ হিসেবে তার প্রতিবাদ করছি, আর কিচ্ছু না। একদম চুপ। প্রতিবাদ করার মতন তুই কে রে? হ্যাঁ, বদমাইশ একটা। বাবা, তুমি এই ছেলেকে আর এই ছেলের বাবাকে এই মুহূর্তে আমাদের অফিস থেকে বের করে দিবে। না না ম্যাডাম, ম্যাডাম চাকরিটা খাবেন না। চাকরিটা চলে গেলে বিপদে পড়ে যাবো। ম্যাডাম, আমি আমার পোলারে আপনার ক্ষমা চাইছি। বাবা, না বাবা, আমি তোমাকে বলছি ওর কাছে ক্ষমা চাইবে না। অহংকারী মেয়ে। তুমি কেন ক্ষমা চাইবে? আমার চাকরির দরকার নেই। দরকার হয় আমি গাছতলায় থাকবো, না খেয়ে থাকবো, তাও আমার এই চাকরির কোনো প্রয়োজন নেই। চুপ কর! একটা কথা কবি না, একটা কথাও কবি না। ম্যাডাম, আপনার ক্ষমা করে দেন। আর আপনি আমার চাকরি দিয়ে বাদ দেবেন। তার জন্য যদি কোনো শাস্তি দিতে আপনি দেন, বাধা বেঁধে নেব, আমার চাকরি ছাড়াই নেবেন। ওকে, ফাইন। তবে আমি আপনাদেরকে মাফ করতে পারি শুধুমাত্র একটা শর্তে। আর সেটা হলো, আপনার ছেলেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। আমি যখন যা বলবো তাকে ঠিক তাই করতে হবে। অসম্ভব, কখনো না। আমি মরে গেলেও আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনোদিন হব না। দরকার হয় রাস্তায় ইট ভেঙে খাবো, তবু আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কখনোই হব না। বাবা, চলো চলে এখান থেকে। চুপ কর! তুই কেন বোঝস না বাবা? এই চাকরিটা তোর অনেক দরকার। এই সময় এই বাজারে একটা চাকরি পাওয়া যে কি কষ্টের কাজ, তুই বোঝস? আর আমি কয় টাকা বেতন নেই কদিন, এই বেতনে হয় না বাবা। তোর মা অসুস্থ, তুই চাকরি পেলে একটু সংসার উবু করা এখন। এরকম করিস না বাবা, এই বাজারে চাকরি কষ্টের কাজ। কিন্তু বাবা। আহা সৈকত, তুমি সেই কখন থেকে না করছো। আমার মেয়ের একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, তুমি কাজটা করো। তাছাড়া তোমার বাবা বয়স হয়ে গেছে, সংসারের হালটা তুমি ধরো। তোমার বাবা এখন একটু রেস্ট নেই। আহা, এত চিন্তা করছো কেন? তোমার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি আমার ড্যাডকে বলে তোমার স্যালারিটা বাড়িয়ে দিব। বাবা, তুই আর না করিস না, রাজি হয়ে যা। দেখ, আমার তো এসছে ভালো চাকরি দেওয়ার সামর্থ্য নাই, রাজি হয়ে যা বাবা। ঠিক আছে, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছি। ওয়াও, ভেরি গুড। খুব বুদ্ধিমানের একটা কাজ করেছো। এর মানে হলো কালকে থেকে তুমি আমার পিএ, আই মিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, কালকে থেকে তোমার চাকরির নতুন দিন শুরু। আর অফিসে কিন্তু সময় মতো এসো, লেট করো না যেন। স্যার, তাহলে আসি, অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম আসবো? হ্যাঁ, আসো। আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি তো। আমার জুতোগুলো না খুব নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দে তো। হোয়াট? আমি কেন আপনার জুতা পরিষ্কার করব? আস্তে কথা বলো। ইতি না জোরের কথা একদম পছন্দ করে না। আর তাছাড়া তুমি হলে আমার অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি তোমাকে যেটা বলবো তোমার সেটাই করতে হবে। জুতোগুলো মুছো বলছি। সরি ম্যাডাম, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কোনো বাজারের মুসি না যে আপনার এই জুতা পরিষ্কার করতে হবে আমার। ওকে, ওয়েট। তুমি তো আসলেই বাজারের কোনো মুচি নয়। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই ইতি মুখে মুখে তর্ক একদমই পছন্দ করে না। নিজের ভালো যদি চাস তাহলে আমার জুতোগুলো পরিষ্কার করে দে, আর তা না হলে তোর অবস্থা খুবই বাজে হবে। আমার অবস্থা এর থেকে খারাপ হলেও আমি আপনার জুতা পরিষ্কার করব না। আচ্ছা, করবি না না? তুইও করবি, তোর বাবাও করবে। কি হয়েছে ম্যাডাম? কি আর হবে, আপনার ছেলেকে অনেকক্ষণ যাবৎ বুঝিয়ে বুঝিয়ে বলছি যে আমার পায়ের জুতোগুলো নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দে। কিন্তু দেখুন, আপনার ছেলে কোনোভাবেই আমার কথা মানতে সে রাজি না। আপনি একটু আপনার ছেলেকে বোঝান না। আর আপনার ছেলে যদি ভালোর ভালোই আমার কথা না শোনে, যদি আমার জুতো পরিষ্কার করে না দেয়, তাহলে কিন্তু আপনাদের দুজনকেই এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ম্যাডাম, আমার ছেলের পরিবর্তে যদি আমি আপনার জুতোটা পরিষ্কার করে দিই। বাবা, বাবা তুমি এসব কি বলছো? তুমি কেন ওনার জুতা পরিষ্কার করতে যাবে? আমরা তো চাকর, বোঝো না? মালিকের নুন খাই। মালিকের কথা যদি না শুনি চাকরি থাকবে? হ্যাঁ, ওবার আপনি আমার আপনার পাউডার একটু আগায় দেন, আমি পরিষ্কার করে দিই। ওকে, বাবা ছেলের মধ্যে যে কোনো একজন আমার জুতোটা পরিষ্কার করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার এটা করতে হবে না, আমি ম্যাডামের জুতোটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। বাবা দাঁড়াও, তুমি ওনার জুতায় হাত দেবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে সুন্দর করে দাও, একটু ভালোভাবে পরিষ্কার করে দাও। এক্সকিউজ মি, মিস ইতি। হাউ ডেয়ার ইউ! তুমি আমার নাম ধরে ডাকছো? ম্যাডাম বলো, ম্যাডাম। কেন কেন আপনাকে ম্যাডাম বলে ডাকতে হবে? কজ ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আই এম ইয়োর বস। আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, সেটা অফিসে। আপনি আমার বস, সেটাও অফিসে। এখন অফিস টাইম শেষ, এইটা রাস্তা, এইটা আপনার অফিস না। আমি আপনার অ্যাসিস্ট্যান্টও না, আপনি আমার বসও না। কি বলতে চাও তুমি? বলতে না, দেখাতে চাই। কি দেখাবে? কি দেখাচ্ছি? হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস, তুই আমার মুখে পানি ছুঁড়ে মারলি? আপনি অফিসে বিনা কারণে আমার মুখে পানি মেরেছেন। আমি আপনাকে কিচ্ছু বলতে পারিনি, কেন জানেন? কারণ ওইটা আপনার অফিস আর আপনি ওখানকার বস। বাট এইটা রাস্তা, এখানে আপনি বস না, তাই আপনার মুখে পানি মেরে আমি প্রতিশোধটা নিয়ে নিলাম। ইউ রাস্কেল, আমি তোকে দেখে নিব। আপনি আমাকে কি দেখবেন? আপনাকেই তো এখনো দেখানো শেষ হয়নি। ওয়েট, বাবা, বাবা।
ম্যাডাম, আপনার মুখে পানি কেন? বাবা, আমি তোমার ম্যাডামের মুখে পানি মেরেছি। এই যে মিস ইতি, আমার বাবার জুতাটা অনেক ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিন। মানে আমি তোর বাবার জুতো পরিষ্কার করব? অবশ্যই করবেন, কেন করবেন না? আপনার জুতা যে আমি পরিষ্কার করে দিয়েছি, এটা তো আমার কাজ ছিল না। এখন আপনার কাজ আমার বাবার জুতা পরিষ্কার করে দেওয়া। আপনি এই মুহূর্তে আমার বাবার জুতা পরিষ্কার করে দিবেন। এই সুযোগ, এটা তুই কি কইতেছস? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনি যান, ওর কথা কিছু মনে করেন না, মাফ করে দিন। খবরদার মিস ইতি, আমার বাবার জুতা পরিষ্কার না করে দিয়ে এক পাও এখান থেকে বাড়াবেন না, তাহলে আপনার এমন অবস্থা করব সমাজে মুখ দেখাতে হবে না। দেখ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছিস। এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো তোর জানা নেই। বাড়াবাড়ির এখনো আপনি কিছুই দেখেননি। আপনি যদি আমার বাবার জুতা পরিষ্কার না করে দিয়ে এখান থেকে যান, তাহলে বাড়াবাড়ি কি জিনিস আমি আপনাকে দেখাবো। বাবা, তুমি চুপ থাকো। তোমাকে আমার সামনে অপমান করেছে, আমার বাবাকে তুই আমার সামনে অপমান করেছিস, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এই মুহূর্তে তুই আমার বাবার জুতা পরিষ্কার কর, কর বলছি। এই, আমি তোরে কি কইছি? কথা কি কান দিয়ে ঢুকে না? জুতা পরিষ্কার কর, আমার বাবার জুতা পরিষ্কার কর। এই নে, কর। একটা কথা কান খুইলা শুইনা রাখ, আমরা বসের সম্মান করে মাথায় তুইলা রাখি। যদি বস বিনা কারণে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে মাথা থেকে ছুঁড়ে রাস্তায় নামাতে পারে। বাবা চলো। এদিকে আসো তো। বলেন ম্যাডাম, এগুলো কি করছেন? জাস্ট ওয়েট এন্ড সি বেবস। ম্যাডাম আমি যাচ্ছি। আরে কি করছেন আপনি? ছাড়ুন। ড্যাড, ড্যাড কোথায়? ড্যাড কোথায় তুমি? আমাকে বাঁচাও ড্যাড। ছাড়ুন। এসব কি হচ্ছে? স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। বাবা, তুমি জানো না ও আমাকে অফিসের মধ্যে একা পেয়ে এই যে এই অসভ্যটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। স্যার, স্যার বিশ্বাস করুন, ম্যাডাম একদম মিথ্যা কথা বলতেছে। আমি তার কোনো সর্বনাশ করার চেষ্টা করি নাই। উনি উনি নিজেই আমাকে জড়িয়ে ধরছে। বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই। এই খবরদার, আর একটাও মিথ্যে কথা বলবি না। ড্যাড, তোমার কি মনে হয় যে আমি ওর মতন একটা ছেলেকে জড়িয়ে ধরবো? ড্যাড, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি যেইভাবেই হোক না কেন এই মুহূর্তকে পুলিশের হাতে তুলে দিবে। আরামজাদা, আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছিস? স্যার, স্যার আমার কথাটা বিশ্বাস করেন, আমি ম্যাডামের কোনো ক্ষতি করি নাই। ম্যাডাম ইচ্ছা করে আমার সাথে এগুলো করছে। স্যার, 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 স্যার আমি যে মিথ্যা কথা কইতেছি না, এটার প্রমাণ আপনি পাবেন। আপনি একটা কাজ করেন, অফিসের সমস্ত সিসি ফুটেজটা চেক করেন, আপনি পেয়ে যাবেন। আনিস সাহেব, এই রুমের মধ্যে 1 ঘন্টা যাবত যা যা ঘটেছে আপনি সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন, আমার এখনই দরকার। ওকে স্যার। স্যার, আশ্চর্য একটা ব্যাপার, গত 1 ঘন্টা যাবত আমাদের অফিসের সমস্ত সিসি ক্যামেরায় অফ ছিল। সিসি ক্যামেরা অফ? জি স্যার। ড্যাড, আমি একদম নিশ্চিত যে এই অসভ্যটাই গত 1 ঘন্টা যাবত আমাদের অফিসের সিসি ক্যামেরা অফ করে রেখেছিল, যাতে ওকে কেউ ধরতে না পারে। তুই ঠিকই বলেছিস, আমি 100% শিওর তুই আমার মেয়ের সম্মান নষ্ট করতে চেয়েছিস, আমার মেয়ের ইজ্জত থেকে হাত দিয়েছিস।
শোন, আমি তোকে পুলিশে দিব, 14 শিখের ভাত খাওয়াবো। স্যার 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 আমার পোলারে পুলিশে দিয়ে স্যার আমার একমাত্র পোলা স্যার যদি পুলিশে দেয় আর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। ওর ভাই অসুস্থ, ওর ভাই যদি শুনে আমার পোলারে পুলিশে দিয়েছে হার্ট অ্যাটাক করে মারা যাবে স্যার। মারা যাবে। আহা আঙ্কেল, আপনি কেন অযথা আমার বাবার পা ধরে মাফ চাচ্ছেন? আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে বলুন আমার পা ধরে মাফ চাইতে, তবেই আমি তাকে মাফ করে দিব। অসম্ভব, আমি কোনো অন্যায় করিনি যে আপনার পা ধরে আমার ক্ষমা চাইতে হবে। জানোয়ার, এই যা মাপ চা, ম্যাডামের কাছে মাপ চা, যাও যা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিবেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। বাবা, আমি আর ওদের মতন এইসব ছোট লোকদেরকে মেরে আমার হাতটা নষ্ট করতে চাই না, তাই আমি বলি যে তুমি ওদেরকে মাফ করে দাও। শোন, আজকে আমার মেয়ে তোকে ক্ষমা করে দিয়েছে বলেই তুই বেঁচে গেলি, নাইলে আমি তোকে পুলিশে দিতাম। আজকের পর থেকে আমার মেয়ের পিছে যদি তুই ঘুরিস, তাহলে কিন্তু আমি তোকে জানে মেরে ফেলবো। যা বলছি, যা। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, যা বলছি। এই, তোমরা যা যার কাজে শেষে যাও, যাও বলছি। আব্বা, আনিস ভাই, আব্বার কি হয়েছে? আব্বা, আরে কি হয়েছে তোমার? বলছি, তুমি অফিস থেকে চলে আসার পর স্যার চাচাকেও অফিস থেকে বের করে দেয়। অনেক দিনের পুরাতন চাকরি তো, তাই আর কষ্টটা সহ্য করতে পারিনি, সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা সবাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বললেন চিন্তার কোনো কারণ নেই, একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, তাই বাসায় নিয়ে আসলাম। আমার কি হবে? আমার আমার সংসার চলে কেমনে? তোর মায়ের চিকিৎসা কেমনে চালাবো? তোর কারণে আজকে এই অবস্থা। এই এই তোর কারণে আমার আমার আমি আমি তোরে কোনোদিন ক্ষমা করবো না। বাবা, অপরাধ যা করার আমি করছি, শাস্তি যা দেওয়ার আমারে দিচ্ছে, তোমারে চাকরি থেকে বাইর করছে কেন? এর জবাবও দিতে হইব, জবাব দিতে হইব। আনিস স্যার, চলেন আমার সাথে। স্যার, তোর কত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুই আমার বাসায় ঢুকেছিস? কারো বাসায় ঢুকতে গেলে সাহসের দরকার হয় না, ইচ্ছা থাকলেই হয়। আমরা গরিব হইতে পারি, আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু বুক ভরা সাহস আছে। এই, তোর ভাষণ বন্ধ কর, আর আমাদের বাসায় কেন এসেছিস আগে সেটা বল। অন্যায় করলে আমি করছি, যা শাস্তি দেওয়ার আমার দিছেন। আমার বাবার অপরাধ কি? আমার বাবারে চাকরি থেকে কেন বরখাস্ত করছেন? আমি চাই না যে তোর বাবা আমাদের অফিসে চাকরি করুক, আর এই কারণেই তোর বাবাকে আমাদের অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। শুনেছিস? আমার মেয়ে চেয়েছে তোর বাবা আমার অফিসে চাকরি করবে না, এর জন্য আমি তোর বাবাকে আমার অফিস থেকে বের করে দিয়েছি। আমার মেয়ে যেটা বলে ঠিক আমি সেটাই করি। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। এরকম একটা অসভ্য অহংকারী মেয়েকে আপনি ভালোবাসেন? আপনার জায়গায় যদি অন্য কোনো বাবা হতো, তাহলে এরকম মেরে পিড়ায় সোজা বানায় ফেলাইতো। আদর দিতে দিতে মেরে মাথায় তুলে ফেলছেন। নম্রতা ভদ্রতা বলতে কিচ্ছু শেখার নাই। আপনার মেয়ে জাস্ট একটা বেয়াদব আর অহংকারী একটা মেয়ে। মুখ সামলে কথা বল, ছোট লোকের বাচ্চা। আমাকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেছিস না, তোর জিভটা না টেনে ছিঁড়ে ফেলবো। আর আমি কি তোর মতন গরিব নাকি? হ্যাঁ, আমি হলাম আমার বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে, আমার অহংকার থাকবে, এটাই স্বাভাবিক। আরে চুপ থাকেন। সুন্দরী না,
আপনার মতো হাজারো সুন্দরী মাইয়া টাকা হইলে বাজারে কিনতে পাওয়া যায়। এই বাবা চুপ করে সব কথা কইস না, বাড়ি চল। আর কি বললে তুই? আমার মেয়ের মতো মেয়েকে বাজার থেকে কিনে আনতে পারবি? এই আমার মেয়ের সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? আমার মেয়ের একদিনের হাত খরচ 4 লক্ষ টাকা। তুই কি পারবি? সারা জীবনেও 4 লক্ষ টাকা কামাতে পারবি না। সারা জীবন বাদ দেন, আমি যদি একদিনে আপনার মায়ের হাত খরচের 4 লাখ টাকা জোগাড় করতে পারি তাইলে? তাহলে আমি আমার মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে দিব। স্যার, আপনি যা কইতাছেন বুঝে শুনে কইতাছেন তো? হ্যাঁ, আমি বুঝে শুনেই বলেছি, আবার কান খুলে শুনে রাখ। তুই যদি একদিনের মধ্যে 4 লক্ষ টাকা ম্যানেজ করতে পারিস তাহলে আমি আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে দিব। আনিস ভাই শুনছেন স্যার কি বলছে? হ্যাঁ শুনেছি, স্যার বলেছেন তার মেয়ের একদিনের খরচ 4 লক্ষ টাকা তুমি যদি ম্যানেজ করতে পারো তার মেয়ের সাথে তোমাকে বিয়ে। শুনেন স্যার, আগামীকালকে আপনার মেয়েরে বধূ সাজায় রাখবেন। 4 লক্ষ টাকা নিয়ে আমি আসবো। বিয়ে করে আমি আপনার মেয়েরে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। এটাই আমার চ্যালেঞ্জ। বাবা চলো, চলেন। বাবা তুমি এটা কি করলে? কি বললে ওদেরকে? ওই ছোট লোকের বাচ্চাটা যদি কোনোভাবে 4 লক্ষ টাকা ম্যানেজ করে আনে তাহলে কি আমাকে তুমি ওর সাথে বিয়ে দিয়ে দিবে? দূর পাগলি, চুপ কর। ওই ছোট লোকের বাচ্চা একদিন 4 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না, 4000ও পারবে না। তুই টেনশন করিস না। ও বাবা, এইখানে 2 লাখ টাকা আছে তোর। আব্বা, এতগুলো টাকা তুমি কই পাইলা? বাবা, এই টাকাটা আমি এত বছর চাকরি করে একটু একটু করে জমিয়েছি। আমি চাই তুই বসের মায়ের বিয়ে কর, এবং ওরা যে গরিবদেরকে অবহেলা অবজ্ঞা করে, গরিবরা যে হাঁটতে জানে না, জিততেও জানে, আমি চাই তুই বিয়ে করে এর প্রতিচ্ছন্ন। আব্বা, এই জায়গা তো মাত্র 2 লাখ টাকা, আরো তো 2 লাখ টাকা বাকি আছে। সেই 2 লাখ টাকা কোথায় পাবো? সৈকত, এখানে 1 লক্ষ টাকা আছে। এই কোম্পানিতে ঢোকার পর অনেক কষ্ট করে এই 1 লক্ষ টাকা আমি জমিয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভাবিকে কিছু গয়না কিনে দেবো, কিন্তু তুমি যে চ্যালেঞ্জ দিয়েছো বুকটা ভরে গিয়েছে ভাই। তাই আমি চাই তুমি এই চ্যালেঞ্জে জয়ী হও। প্রয়োজনে বউয়ের ঝাড়ুর পেটানি খাবো, তাও ভালো, কিন্তু তারপরও তোমাকে এই চ্যালেঞ্জে জিততে হবে। আমাদের ম্যাডাম অফিসে যে সবাইকে যে অত্যাচার করে তার অহংকারের একটা চরম শিক্ষা তোমাকে দিতে হবে। আনিস ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনারা এই টাকাটা সময় মতো আপনারা ফিরাই দিব। কিন্তু আনিস ভাই, এই জায়গা তো মাত্র 3 লাখ টাকা হইল, আরো 1 লাখ টাকা লাগবে। সৈকত ভাই, আমরা 2 জন মিলে আরো 1 লাখ টাকা দিলাম। আমরাও চাই আপনি বসের মেয়ের বিয়ে করেন, তার একটা উচিত শিক্ষা দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জয় শুধুমাত্র আমার না, এই জয় আপনাকেও। যদি একবার বিয়ে করতে পারি। পারি মানে? 4 লক্ষ টাকা তো তোমার হাতে আছে, তাহলে আর দেরি কিসের? চল। চলেন, চলো সবাই। স্যার, আপনি আমাকে বলেছিলেন আপনার মেয়ের একদিনের হাত খরচ 4 লাখ টাকা। যদি আমি একদিনের টাকাটা জোগাড় করতে পারি তাহলে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন। হ্যাঁ, বলেছিলাম তো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। টাকাটা গুনে নিন। আমি কাজে নিয়ে এসেছি, এখানে দাঁড়িয়ে থেকে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন। অসম্ভব। তোর মতন একটা ছোট লোককে আমি জীবনেও কখনো বিয়ে করব না। বাবা তুমি ওর টাকাগুলো দিয়ে ওকে এই বাসা থেকে বের করে দাও। অসম্ভব জান, তোমাকে বিয়ে না করা পর্যন্ত এখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। অসম্ভব। তোর মতন একটা ছোট লোককে আমি জীবনেও বিয়ে করব না। বাবা
তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে পুলিশ ডেকে এ বাসা থেকে বের করে দাও। ওলে আমার বাবুটা রে, থাক, এত কষ্ট করে আর পুলিশ ডাকতে হবে না, আমি অলরেডি পুলিশ নিয়ে এসেছি। স্যার, ভেতরে আসুন। ওরে বাবার পুলিশ! বাবা সৈকত, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটা ভুলে যাও। আমি তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, ওই টাকাটা নিয়ে আর লোকজনকে নিয়ে চলে যাও বাবা। স্যার, 20 লাখ টাকা কেন? আপনি যদি আমাকে 20 কোটি টাকাও দেন, তাও আমি এখান থেকে আপনার মেয়েকে বিয়ে না করে যাব না। খবরদার, তুই আমাকে বিয়ে করবি এই কথাটা যদি আর একবার তোর মুখ থেকে উচ্চারণ করিস, তাহলে আমি তোর মুখটাই ভেঙে ফেলবো। কোনো সমস্যা নেই বাবু, তোমার জন্য আমি মরতেও পারি, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো। বাবা সৈকত, তুমি যা চাও আমি তাই দেব, কিন্তু আমার মেয়েকে তুমি বিয়ে করো না। তুমি কি চাও? শ্বশুর আব্বা, আমি শুধু আপনার মেয়েরে চাই, আর কিচ্ছু চাই না। আপনার মেয়েটারে দিয়ে দিলেই হয়, বোঝেনি তো বিয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দেন। আর যদি বিয়েটা না দেন, তাইলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাইব। স্যার, আপনি যদি আপনার মেয়ের হাত সৈকতের হাতে না তুলে দেন, তাহলে কিন্তু আমরা সমস্ত কর্মচারীরা অবরোধ ঘোষণা করব। শুধুমাত্র আপনার ঢাকা অফিস না, নারায়ণগঞ্জ, গাজীপুর সমস্ত অফিস। আর আপনি তো জানেন, একবার যদি আপনার শ্রমিকরা সবাই খেপে যায়, আপনার কিচ্ছু করা থাকবে না। স্যার, আপনি কিন্তু কথা দিছেন, এখন সেই কথা কেন রাখতেছেন না স্যার? হ্যাঁ, আমি কিন্তু আপনার নামে প্রতারণার মামলা দেব। ওসি সাহেব, দরকার হলে আমরা লিখিত দেব। উনি যদি আপনার নামে মামলা করে তাহলে আমি আপনাকে ধরে নিয়ে যাব, আর আপনাকে সারা জীবন জেল খাটতে হবে, আপনার মান সম্মানও চলে যাবে। তার চাইতে ভালো সৈকতের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, সবারই ভালো হবে। আরে তুই আমার মান সম্মানটা বাঁচা। এই বয়সে যদি আমি জেলে যাই তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে রে মা। মারে, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই সৈকতকে বিয়ে করে ফেল। বাবা, এসব কি বলছো তুমি? এই ছোট লোকটাকে বিয়ে করলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। মারে, আমি ঠিক বলছি, আর বাবা হয়ে আমি আদেশ করছি তুই সৈকতকে বিয়ে করে ফেল। কাজী সাহেব, দেরি করছেন কেন? বিয়েটা পড়াই ফেলান। পায়া গেছি রে, বড় লোকের মাইয়া পায়া গেছি। এই, 1 মিনিট। আমি শুধুমাত্র একটা শর্তে তোমাকে বিয়ে করতে রাজি আছি, আর সেইটা হলো বিয়ের পরে আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে পারবো না, তুমি এখানে ঘর জামাই হয়ে থাকবা। অসম্ভব, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই, আমার তো ঘর জামাই থাকার প্রশ্নই আসে না। আমি আজকেই তোমারে বিয়ে করে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাবো। আরে কাজী সাহেব ওই জায়গায় দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি আসেন, বিয়েটা পড়ান। মা দেখো, কারে লই আইছি। বাবা, এই মাইয়াটা কেডা? মা, এই হলো বড় লোকের মাইয়া, তোমার পুত্রবধূ। এই শোন, তো শাশুড়ি আম্মা, যা কদম মুচি কর। কি কদম মুচি? কদম মুচি আবার কি? ওরে মূর্খের ঘরের মূর্খ, তোর বাপে কি মানুষের সম্মান করা শিখায় নাই? দাঁড়া, আমি যেমনে যেমনে কদম মুচি করি ওইটা তুই করবি, দেখ। এই দেখছস কেমনে কদম মুচি করে? যা ওইভাবে কদম মুচি কর, যা। কি জীবনেও তো না। আরে এই মহিলার পায়ে কতগুলা বালি, আর তাছাড়া উনি খালি পায়ে এভাবে ময়লা মাটিতে ঘুরে বেড়ায়, আমি ওনার ওই নোংরা পা স্পর্শ করব? কখনোই না। আর তাছাড়া আমার হাতগুলো ম্যানিকিউর করা, কত সুন্দর আমার হাত, ওই নোংরা পায়ে স্পর্শ করে আমি আমার এত সুন্দর হাত অসুন্দর করব? কখনো ঘরের বান্দি, আমার মায়ের পায়ে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাইবো না? দাঁড়া তুই,
আরে আরে কি করছেন কি আপনি? দেখ ছি! তোর হাত ময়লা ময়লা হয়ে গেছে, আমার মার পাও ময়লা ময়লা আছে। যা যা, কত মুসি কর, যা। যা বাবা, বৌমাদের ঘরে লিয়া যা। চলো। হোয়াট? ঘর মানে? আমি তো এখানে কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, সবগুলো তো আমার কাছে মুরগির খামার মনে হচ্ছে। কি বলো বৌমা, মুরগির খামার মানে? এটা তো ঘর, এখানে তো আমরা থাকি বৌমা। মানে এই সমস্ত মুরগির খামারের মধ্যে আপনারা থাকেন? মানে এই সব জায়গাতেও মানুষ থাকতে পারে? হ্যাঁ থাকে, এই জায়গায় মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তোমাকে মতো ঢাকা শহরের এই বড় বড় বিল্ডিং এর মতো না, সবসময় অশান্তি আর অশান্তি। চলো ঘরে চলো। আর মা, তোমার হাতে জাটা কেন? বাজান, আমি না উঠান জাদু দিতেছি। আহা মা, তুমি ঝাড়ু হাতে নিছো কি লেগা কত? আজ থেকে ঝাড়ু হাতে নিব তো এই বড় লোকের মাইয়া। কষ্ট কইরা বড় লোকের মাইয়া বিয়া কইরা নিয়ে আইছি না, আমার মায়ের কষ্ট দূর হইব। আর হন, সবকিছু তুই ঝাড়ু দিবি। এই উঠান দেখতাছস না, শুধু উঠান না, সামনের রাস্তাঘাট যা কিছু আছে সব ঝাড়ু দিবি। মানে আমি এই সমস্ত উঠান ঝাড়ু দিব? তোমার কি মনে হয় যে আমি কখন এই সমস্ত কাজ করেছি? একটা গ্লাস পানিও তো হাতে নিয়ে খাইনি। ও মা গো মা, ঝাড়ু দিবি না? না, দিবি না? দিবি দেব না। কেমনে ঝাড়ু দিয়াইতে হয় তোরে আমি দেখাইতেছি। মা ঝাড়ু দাও তো। আরে ঝাড়ু দিবি? না না না, আমি ঝাড়ু দিবি? দিতেছি হ্যাঁ? দিতেছি। ধর, ঝাড়ু দে, ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দে। মা, বাবা ঘরে চলো। এই ঝাড়ু দেয়া শেষ হইলে তারপরে ঘরে আসিস। ঝাড়ু দে, চলো বাবা। আম্মা গো, ডালটা যে কি মজা হইছে, এর লিগেই তো আব্বাই কয় ডাইলের মজা তলে। বাজান, রসুন আর ছিল না, রসুন যদি আরো বাড়াই দিতাম ডালটা না আরো মজা হইতো। কি গো বউ, তুমি ভাত খাও না কেন? কি দিয়ে খাবো শুনি? কেন, এই যে আলু ভর্তার ডাল দেখাইবা? ছি, আপনাদের মনে হয় যে আমি এই আলু ভর্তার ডাল দিয়ে খাবো? কখনোই না। হ্যাঁ, ডাইল আর আলু মধ্যে সমস্যা কি? শুনো, আমরা হইলাম বাঙালি, বাঙালির প্রিয় খাবার হইতেছে ডাইল আর আলু ভর্তা। এর লেগে আমরা ডাইল আর আলু ভর্তা খাই। এই জন্যই মানুষে কয় ডাইলের ভাতে বাঙালি। এক্সকিউজ মি, ওইটা না ডালে ভাতে বাঙালি হবে না, ওইটা মাছে ভাতে বাঙালি হবে। এই ডিয়েটা মাছের রান অনেক দাম, এর লেগে মাছ খাওয়া যাইব না, তাই আমরা ডাইলে ভাতে বাঙালি। বাংলাদেশে 70% মানুষ ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়। বাপের হোটেলে খাইছো তো উমন পাও নাই, তাড়াতাড়ি করে খায়া নাও, নাহলে সারাদিন না খায়া থাকতে হইব। খাও। শোনেন, এই যে সব ডাল ভাত না, এগুলো ছোট লোকদের খাবার, আর আমার মতো একটা মেয়ে এই সমস্ত খাবার কখনোই খাবে না। এই কি কইলা তুমি? ডাইল ভাত ছোট লোক খাবার? আগামী এক সপ্তাহে ডাইল আর আলু ভর্তা দিয়ে খাইতে হইব। মা শোনো, তোমারে সাপ সাপ করে দিতাছি, আগামী এক সপ্তাহে এই বাড়িতে শুধুমাত্র ডাইল আর আলু ভর্তা রান্না হইব, আর কিচ্ছু না। ও বৌমা, তুমি যদি ওই ডাল আলু ভর্তা না খাও তাহলে তোমার বাকরিটা আমার দাও, আর শেষকালে কিন্তু তোমার এই পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে খাইতে হবে। না না, সমস্যা নেই, মানুষ খালি ভাত কিভাবে খায়? আমি ডাল ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবো। খাও খাও, পেট ভরে খাও। আব্বা এর লেগে ঠিকই কয়, ডাইলের মজার তলে খাও। আর বিয়ের পরে কেমন যেন নিজের হাতে খাইতেই মন চাইতেছে না। শুনো না,
আর একটু খাওয়াই দাও না। ইম্পসিবল, কখনোই দিব না। আমার খাওয়া শেষ, আমি উঠি। হ্যাঁ, বৌমা, আমার পোলাটারে নলা দিয়ে কটা ভাত খাওয়াই দাও না, এতে মহব্বত বাড়বো। কি ব্যাপার বৈশা রইছো কেন? মা কি কয়ে গেল শুনো নাই? দাও দাও খাওয়াই দাও। কখনোই না, একবার বলেছি না যে পারবো না। ও খাওয়াই দিবা না? না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে বাঁকা করতে হয় এটা আমি খুব ভালো কইরা জানি। দাঁড়া খাওয়াই দে, নাইলে এই ডাল পুরা মাথায় ঢেলে দিবি। আরে না না, কি করছো কি তুমি? আমার এত সুন্দর চুলগুলো নষ্ট হয়ে যাবে তো। তাহলে খাওয়াই দে, দে দে দে। দিচ্ছি। আহ, বউয়ের হাতের খাবার কি টেস্ট! আমার বিয়ে হইব সেদিন সারা ঘর ফুল দিয়া সাজানো থাকবো। ফুল তো দূরে থাক, এটা পাপড়িও নাই, কিন্তু ফুলের মতো বউটা তো আছে, সমস্যা নাই। আও কাছে আও। এক্সকিউজ মি, আমি কেন আপনার কাছে যাব? ওমা, কাছে আইবা না কেন? কারণ আমি আদর করুম, সোহাগ করুম, ভালোবাসুম। খবরদার, আর একটাও ফালতু কথা বলবেন না। আচ্ছা, আমি তোমার লাগে কই ফালতু কথা কইতেছি কও তো? আমি তোমার লাগে ইম্পর্টেন্ট কথা কইতেছি, আমি রোমান্টিক কথা কইতেছি তোমার লাগে। শোনো, আমি চিন্তা করতেছি 10-12টা বাচ্চা নেব, তুমি কি কও? হোয়াট? 10-12টা বাচ্চা মানে? কেন, কম হয়ে গেছে? আচ্ছা যাও, 15টা বাচ্চা নেব। তুমি আমার সাথে থাকলে আমি পারবো। আর ইউ ম্যাড? দেখো, তুমি কখনো না আমাকে স্পর্শ করতে পারবে, আর না আমি কখনো তোমার ঘরে কোনো বাচ্চা নিব। স্পর্শ করতে পারুম না? এই যে স্পর্শ করতে। দেখো, ছাড়ো বলছি। শোনো, তুমি যদি আমার সাথে বেশি জোর করো তাহলে তুমি শুধুমাত্র আমার দেহটাই পাবা, কিন্তু আমার মন পাবা না। ছাড়ো বলছি। আমরা হইলাম গরিব মানুষ, আমগো মন দিয়া কি করব? দে হইলেই হইব। দেখো, তুমি যদি না ছাড়ো আমি কিন্তু চিৎকার করব। তুমি আমারে না কইলেও তোমারে আমি ছাইরা দিতাম। কেন জানো? আমরা গরিব মানুষ, টাকা পয়সা আমগো কম থাকতে পারে, কিন্তু আত্মসম্মান অনেক বেশি। যাওগা, এত কথা কয়ে লাভ নাই। সারাদিন শরীরের উপর দিয়ে অনেক প্রেশার গেছে। দাও, গাত পা টিপা দাও, আমি শুয়ে পড়ি। মানে হাত পা টিপে দেব মানে? তাও আবার তোমার? এই, তুমি কি আমাকে তোমার বাসায় চাকরানি পেয়েছো? খালি পাও না, পাও টেপা শেষ হইলে হাত মাথা এসব টিপা দিয়ে আমারে ঘুম পাড়াই দিবা, বুঝো নাই? কখনোই না, আমি তোমার হাত পা মাথা কোনোটাই টিপতে পারবো না। যাও, সরো। তুই যদি আমার হাত পাও না টিপা দিছস তাইলে কিন্তু এখন জোর কইরা। না না না, আমি টিপে দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই করব। ভদ্র বউ আমার, টিপ। ও মজা লাগতেছে। এই এই একটু নিচে, আরে আর একটু নিচে। ডাইল পাড়া টিপ না রে, এইটাই জানবা। এই তো ঠিক আছে। তো চাচি, শুনলাম তোমার পোলায় নাকি বিয়া করছে। হ্যাঁ, তো তোমার পোলার বউ কই? তুমি রান্তাছো কেন? শহরের মাইয়া নতুন বউ ঘুমাইতেছে, কোন সময় উঠবো কোন সময় রান্ধবো ক? তুমি না চাচি অনেক সহজ সরল। তুমি আমার সাথে তোমার পোলার বিয়া দিতা, তোমার আজকে আর রান্ধন লাগতো না। আমি রাইন্দেও দিতাম আর তোমারে খাওয়াইয়াও দিতাম। মা, ও মা, কবাজান তাও কি নিয়ে আইছি? মাছ। কি ব্যাপার, তুমি রান্না করতেছো কেন? তোর বৌমা কই? বাজান ওই তো ঘুমাইতেছে। কি ও এখনো ঘুমাইতেছে? বেলা বাজে 10টা, এখনো নবাব জাদির বেড়ে ঘুমাইতেছে না? ওর ঘুম আমি দেখাইতেছি।
এই হারামজাদি ঘুমাইতেছিস না? এই বিউটি ওঠ ওঠ। আরে কি করতেছো? কি ছাড়ো আমারে। কি করতেছি বুঝাইতেছি। এই যা বস বস। ওরে নবাবজাদির বেটি, আমার মা এই জায়গা কষ্ট করতেছে আর তুই ঘরে পড়ে পড়ে ঘুমাইতেছস না? ওই আজ থেকে সব রান্না তুই করবি। আমি তো রান্না করতে পারি না। তা পারবি কেমনে? তোর বাপ মাই কোনোদিন এইসব শিখাইছে? হ্যাঁ মা, তুমি একটা কাজ করো, ওরে সব কাজ কাম শিখাই দাও, রান্না বান্না শিখাই দাও। থাক বাবা, বৌমারে রান্না করতে হইব না। রান্না মজা না হইলে তোর বাজার নিয়ে খাইব না। হ, তুমিও কতটা খারাপ কর নাই। এই রান্না করতে হইব না, আগে রান্না শিখ, তারপর রান্না করিস। মা, তুমি একটা কাজ করো, সব রান্না বান্না শিখাই দাও। তুই বয়ে বয়ে কি করবি? এই এই মাছ কাট, মাছ কাট। রান্না করব ঠিক আছে, কিন্তু আমি তো মাছ কাটতে পারি না। কি গো ভাবি, এত বড় দামড়া মাইয়া তুমি মাছ কাটতে পারো না? তুমি কি তাহলে হাওয়া খেয়ে বড় হইছো? হ, তুই ঠিকই কইছস। বিয়া তো কইরা নিয়ে আইছে একটা লাউ, মধ্যে ফাঁকা, বাতাসে বড় হইছে। এই বইসা রইছস কেন? মাছ কাটতে কইছি, মাছ কাট। থাক বাজান, বৌমাদের মাছ কাটা লাগবো না, আমি কাটতাছি মাছ। মা, তুমি চুপ থাকো তো, কোনো কথা কইবা না। তোরে বিয়া কইরা নিয়ে আইছে কি বসায় বসায় খাওয়ানোর লেগা? কাজ শিখতে হইব না? কাজ করতে হইব, সব কাজ। মা শোনো, ঘরে রান্না বান্না সব তুমি করবা, আর কোটা কাটির যে সব কাজ আছে সবও করব। এই মাছ কাট। কি বলো? মাছ কাটতে গেলে যদি আমার হাত কেটে যায় তখন কি হবে? হাত কাটতে কাটতেই তো তুই মাছ কাটা শিখবি। এই মাছ কাট। আমি যদি এই মাছটা আমার হাতে ধরি, আমার তো হাতে দুর্গন্ধ হয়ে যাবে তখন। কি তোর হাত গন্ধ হয়ে যাবে না? দাঁড়া, তোরে দেখাইতেছি। না না, এই যে কাটতাছি। ও মা গো, এত বড় মাছ আমি কেমনে কাটবো? ওরে মা গো, এই খাওয়ার সময় তো আশের মতো কটকট করে খাইতে পারোস, মাছ কাটার সময় কাটতে পারোস না? মাছ কাট। আব্বা, আব্বা, হায় আল্লাহ, আব্বা আপনি এটা কি করতেছেন? এত কষ্টের কাম কেন করতেছেন আপনি? কি করবো, খেতে কাম করতেছি, চাকরি বাকরি চলে গেছে, আর মজুর রাখবো যে মজুরের পয়সা দিতে হবে না, এ পয়সা আছে আমার কাছে, তাই নিজের কাজ নিজেই করতেছি। মজুর নাই মানে? আপনি এটা কি কন? আরে মজুর তো আছে। কোথায়? আরে এই যে মজুর দেখতে পাইতেছো না? এই বয়সে তুমি কেন কাজ করবা কত? তোমার বৌমা আছে কিসের জন্য? তোমার বৌমা সব কাজ করে দিব। এইসব তুমি কি বলতেছো? আমি এসব কাজ করব মানে? আমি একটা মেয়ে হয়ে এই মাঠে ঘাটে এসব কাজ কিভাবে করব? রে বাবা রে বাবা রে বাবা, মেয়ে মানুষ হয়ে অহংকার দেখাইতে পারো, মেয়ে মানুষ হয়ে অফিস থেকে সমস্ত স্টাফ বাইর করে দিতে পারো, গরিব বেগায় হাত তুলতে পারো, মাঠে ঘাটের কাম করতে পারো না? না, কাম কর, তুই সব কাজ করবি। সৈকত, তুমি কিন্তু আমাকে অসহায় পেয়ে অত্যাচার করছো। কি কথা? আমি ওর অত্যাচার করতেছি? এই অত্যাচার তো তুই আমার উপরে করছস। যখন তোর অফিসে আমি কাম করছি, তোর পিএস ছিলাম, তখন আমার উপর অত্যাচার করছস, আমার বাপের উপরে অত্যাচার করছস, বুঝলা গেছস? হ্যাঁ, আমি তোর উপরে কোনো অত্যাচার করতেছি না। কাম কর, কাম কর কইতাছি। সৈকত, বিশ্বাস করো, এইসব কাজ আমার দ্বারা সম্ভব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। সরি, তুমি কোনো অন্যায় করনি যে তোমাকে ক্ষমা করতে হবে। কাজ করো, যাও কাজ করো। থাক বাবা, বৌমা মাইয়া মানুষ, এই খেতে খামারে আর কাজ করানোর দরকার নাই, আমি করতেছি, তুই বৌমারে নিয়ে যা দি। না বাবা, তুমি কোনো কথা বলবা না, ওরা সে কাজ করতেই হইব। কাজ কইরা বুঝবো যে গরিব মানুষের কতটা কষ্ট হয়, কত কষ্ট কইরা গরিব মানুষ ইনকাম করে, কত পরিশ্রম কইরা সে দুই বেলা দুইটা ভাত খায়, এইটা ওর বোঝন লাগবে। এই যা কাম কর, কাম কর কইতেছি। আব্বা হ্যাঁ। চলো। এই শোন, কাম শেষ হয়ে গেলে বাড়িতে আয়, কাম কর। আব্বা চলো।
বলছি। দেখো, তোমাকে আমি এর আগেও অনেকবার বলছি আর এখনো বলছি, তুমি কখনোই আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। এই আমি তোরে স্পর্শ করুম না তো কেডাই করবো? হ্যাঁ, আমি তোর জামাই, আমি তোরে ছুঁইতে পারি, যেমন চাই তাই করতে পারি। এই শোন, আজকে আর না করিস না। বন্ধু বান্ধব গো লাগে পার্টি টার্টি দিয়ে আইছি, মজা মাস্তি কইরা আইছি, ফুল মুডে আছে, বুঝছস? আয় কাছে আয়। দেখো, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার ইচ্ছায়, আর তোমার এই গ্রামে এসেছি আমার বাবার মান সম্মান রক্ষার্থে। এখানে আসার পর থেকে তুমি আমাকে দিয়ে যা করাচ্ছ আমি তাই করছি, তুমি আমাকে যা বলছো আমি তাই শুনছি। তোমার সব কথা মেনে চললেও এই একটা দিক থেকে আমি কখনোই তোমাকে ছাড় দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যতদিন না পর্যন্ত আমার মন থেকে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ না করছি, ততদিন তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা, তুই যদি সারা জীবনেও আমার স্বামী হিসেবে না মাইনা নিতে পারোস, তাইলে? তাহলে আর কখনোই তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি জানি কোনোদিনও আমি স্বামীর মর্যাদা পাবো না। আচ্ছা, আমার সারা জীবনে যদি স্বামীর মর্যাদা না দেস, তাহলে আমি তোরে বিয়া করছি কেন? হ্যাঁ, পুতুল বানায় রাখনের লেগা? দরকার নাই, আমার তোরে পুতুল বানায় রাখনের কোনো দরকার নাই। আমার কি দরকার জানো? আমার দরকার ভালোবাসার, সোয়াগ, আদর, এই সবের দরকার। তোরা যদি পুতুল বানায় রাইখা দেই, তাহলে তো আমি এগুলা পাবো না। থাক, তোরে আমার লাগবো না, তোর লাগে থাকুম না। আমি যাইতেছি। এই আম্মা, আম্মা। কি রে বাজান, বিউটিরে বউ বউ লাগতেছে কেন আর বউ সাজছে কেন? ওই মা, আমি ওরে একটু আগে কাজী অফিসে নিয়ে বিয়া করে নিয়ে আইছি। সৈকত, আমি তোমার স্ত্রী, আর আমি বাড়িতে থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলা? ওই, তুই আমার কিসের বউ? হ্যাঁ, তুই আমার শুধুমাত্র নামের বউ, কামের বউ না। আজ পর্যন্ত তুই আমারে স্বামীর মর্যাদা দিছস? দেখ নাই। যে আমারে স্বামীর মর্যাদা দিব, তারে বিয়া করে লই আইছি। স্বামীর মর্যাদা দিব, ভালোবাসা দিব, আদর সোয়াগ দিব। শোন, তোর মতো বড় লোক মাইয়ারে বিয়া করছিলাম আমার বাড়ির কাজের লোক বানানোর লেগা। কাজের লোক বানানো শেষ, প্রতিশোধ নেওয়া শেষ। যা যা, বাইর বাইর। বাবা, তুমি আসছো? বাবা, আরে মা, আমি তোকে দেখতে আসলাম, কিন্তু আমি তোকে দেখতে এসে যে এই অবস্থায় দেখতে পাবো আমি কখনো ভাবতেই পারিনি। মা, মা, সৈকত তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন? বাবা, সৈকত অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, এই জন্যই সে এখন আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। এটাই তো জগতের নিয়ম রে মা। তুই যার সাথে যেমন ঘটনা ঘটাবি, ঠিক তোর সাথে তেমনটাই ঘটবে। তোর কি মনে আছে তুই কত মানুষের পেটে লাথি মেরেছিস, বিনা অপরাধে অফিস থেকে মানুষের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? এটাই তো বিধাতার নিয়ম। তুই যেমনটা করেছিস ঠিক তেমনটাই পেয়েছিস। আজ তোর যেখানে থাকার কথা, তোর স্বামীর এখানে, তোর স্বামী তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না, তোকে নিয়ে ঢাকা চলে যাবো। চল। না বাবা, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, কারণ আমি যে একমাত্র সৈকতের সাথেই সংসার করতে চাই। আসলে বড়লোক হওয়াতে জীবনের আসল মানেটা কি কখনো বুঝতেই পারিনি। জীবন মানে আসলে কি কখনো চিনতেই পারিনি। সব সময় শুধুমাত্র পেরেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে। কিন্তু জানো বাবা, সৈকত আমাকে এখানে আনার পর থেকে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সাথে। তবে ওর প্রত্যেকটা খারাপ ব্যবহারে, প্রত্যেকটা খারাপ আচরণে আমি শুধুমাত্র একটা জিনিসই শিখেছি, যে একজন গরিব মানুষের জীবন আসলে কতটা কষ্টের হয়। আসলে একজন নারীর জীবনও তো এমনই হওয়া উচিত। একজন নারী তার স্বামীকে সময় দিবে, তার সংসারে সময় দিবে, রান্না বান্না করবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। এতেই তো একজন নারীর প্রকৃত সুখ। যাই হোক,
সৈকত, আমি আসলে তোমার সাথে অনেক খারাপ অন্যায় করে ফেলেছি, অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতন কোনো মুখ আমার নেই, তবুও পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি এই যে একটা মেয়েকে বিয়ে করে এনেছো না, আমার তাতে কিচ্ছু যায় আসে না, এইখানে আমার কোনো আপত্তি নেই। শুধুমাত্র তোমার কাছে আমার একটা শেষ চাওয়া, প্লিজ তোমার স্ত্রী হিসেবে আমাকে এবারের একটা কোণে একটু ঠাঁই দিও। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার স্বামীর বাড়িতে থাকতে চাই। সত্যি? তুমি সত্যি কইতাছো? এই বাড়িতে তুমি আমার লগে সংসার করবা? হ্যাঁ, চাই তো। আমি তোমার সাথে, আমার শ্বশুর শাশুড়ির সাথে, সবার সাথে এই সংসারে আজীবন থাকতে চাই। বাহ, এটাই আমি চেয়েছিলাম। তাহলে সৈকত, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। 100% সাকসেসফুল শ্বশুর আব্বা। প্ল্যান মানে? কিসের প্ল্যান বাবা? মারে, তুই অহংকারের ছিলি, আমি তোকে টাকা পয়সা দিয়ে ভালোবাসা দিয়ে তোকে অহংকারী বানিয়েছি। আর মা শোন, মেয়েদের এত অহংকার থাকা ভালো না। মারে, আমি চেয়েছিলাম তোর অহংকার থেকে দূরে রাখতে, কিন্তু আমি পারিনি। যেদিন অফিসে সৈকতে দেখলাম, সেদিন ভাবলাম ওই সৈকতই পারবে তোর অহংকার ভাঙাতে। কিন্তু সৈকতের বাবা আর আমি একটা প্ল্যান করেছিলাম, ওই প্ল্যানেই আমি সাকসেস হই। আর আমার অফিসের স্টাফ দিয়ে আমি 4 লক্ষ টাকা সৈকতের বাসায় পাঠাই। ওই টাকা নিয়ে এসে সৈকত তোকে বিয়ে করে এখানে নিয়ে আসছে। এই যে বিউটিরে বউ সাজে দেখতাছো না, ওরে আমি বিয়া করি নাই। শুনো, তোমার বাপে আর আমি দুইজনে মিলাই প্ল্যানটা করছিলাম যাতে তুমি সংসারে থাইকা যাও। ওপস, থ্যাংক গড। এর মানে পুরো প্ল্যানটাই আমার বাবার করেছিল। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। এই প্ল্যানটা যদি আমি না করতাম, তাহলে মা আমি তোকে বদলাতে পারতাম না। ভাবি, তুমি আমারও মাফ করে দাও। আমি আসলে সৈকত ভাইয়ের কথায় এই নাটকটা করছিলাম তোমাদের সংসারে শান্তি ফিরে আনার জন্য, তাই আমি বউ সাজছিলাম। বৌমা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি। আসলে সব কিছু করেছি তোমার বাবার কথা মতোই। উনি আমাকে বলেছিলেন তোমাকে মানুষ করার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তাই করেছি বৌমা। আরে না না বাবা, আপনারা কেউ আমার কাছে মাফ চাইবেন না। মাফ তো উল্টো আমারই আপনাদের কাছে চাওয়া উচিত। আর তাছাড়া আপনারা সবাই মিলে যদি এই প্ল্যানটা না করতেন, তাহলে তো আমি কখনোই নিজেকে পরিবর্তন করতে পারতাম না, আর কখনোই বুঝতে পারতাম না যে জীবনের আসল মানেটা কি। আমি আপনাদের সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে চাই, অনেক ভালো থাকতে চাই। তাইলে কিন্তু আবার বিয়ে হইব।